আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমরা গত পর্বে আমার ভিডিওতে জানতে পারছি যে অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন কি এবং কিভাবে ঘটে সে বিষয়ে সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করছিলাম। তো আজকের পর্বে অর্থাৎ পার্ট 2 তে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে আমাদের মানুষ কি কমপ্লেন করে বা একটা রোগীর যদি হার্ট অ্যাটাক ঘটে, হার্ট অ্যাটাক হয়, তো তার ক্লিনিক্যাল ফিচার্স গুলো কি কি থাকে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব এবং হসপিটালে আমরা ওয়ার্ডে আসলে কি কি ট্রিটমেন্ট দিই বা বাসায় আপনি প্রাথমিকভাবে কি ট্রিটমেন্ট দিতে পারবেন সে বিষয়ে আলোচনার চেষ্টা করব। তো প্রথমত হার্ট অ্যাটাক যদি কারো হয়, এরকম কি কি সাইন সিমটম থাকতে পারে, অর্থাৎ সে কমপ্লেন কি কমপ্লেন করে এবং কি দেখলে বুঝতে পারবেন। তো আমরা একটা জিনিস ভুলে ফেলাই যে কারো যদি গ্যাস্ট্রিক জন্য পেইন করে, অনেকে আমরা ভাবি যে গ্যাসের সমস্যা। এটা বাংলাদেশের একটা প্রচলিত দিক। মানে গ্যাসের সমস্যা মনে করেন গ্যাসের ওষুধ খাওয়া থাকে, পরবর্তীতে দেখা যায় যে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যায়। তো আমরা সে বিষয়টি ডিফারেন্সিয়াল করার চেষ্টা করব। প্রথমত যদি কারো হার্ট অ্যাটাক হয়, তো তার বুকে ব্যথা হয়, সেন্ট্রাল চেস্ট পেইন, অর্থাৎ পুরো বুকে ব্যথা হয়, মেইনলি লেফট সাইডে, অর্থাৎ বাম পাশে, যেহেতু হার্টটা থাকে বাম পাশে, তো বাম পাশে মেইনলি ব্যথা করে, পুরো বুকেই ব্যথা করে অনেক সময়। ডান পাশেও কিছুটা ব্যথা থাকতে পারে এবং এই ব্যথার একটা বৈশিষ্ট্য আছে যা অন্য অন্য গ্যাস্ট্রিক পেইনে থাকে না। গ্যাস্ট্রিক পেইন শুধুমাত্র দেখা যায় গ্যাস্ট্রিক রিজনে এবং একটু হার্ট বার্ন বুকের দিকে হয়, কিন্তু হার্ট অ্যাটাক হলে ব্যথাটা মূলত বাম দিকে রেডিয়েট করে, অর্থাৎ বাম হাত, বাম ঘাড়, বাম পাশের চোয়াল, বাম পাশের কান, এমনকি মাথার এদিক দিয়েও পেইনটা রেডিয়েট করে। এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। এটা মানুষের হার্ট অ্যাটাক হলে সেন্ট্রাল চেস্ট পেইন করে এবং পেইনটা এরকম হবে, স্ট্যাবিং লাইক পেইন, অর্থাৎ কেউ যদি কারো বুকে ছুরি ছুরি ঢুকে দেয় এরকম একটা ব্যথা, মরণ ব্যথা যাকে বলে সেরকম একটা ব্যথা অনুভব করবে, সে এরকম বলবে যে আমি মারা যাইতেছি, এরকম ব্যথা হচ্ছে। ঠিক আছে? তো আরেকটা সাইন সিমটম থাকে, সেটা হচ্ছে ডিজিনেস, মাথা ঝিমঝিম করে এবং কি বমি করে ফেলে অনেক সময়, যে বেশ কয়েকবার বমি করে ফেলে। তারপরে আপনার ঘামবে, প্রচুর ঘামবে, এক্সেসিভ সোয়েটিং হবে। কারণ একটা মানুষ যখন ভয় পায় তখন তো ইউজুয়ালি আমাদের ঘাম চলে যায়, দেখা যায় ওই সব অবস্থায় যে মানে ভয়টা কাজ করে এবং যে ব্যথাটা কাজ করে, দেখা যায় যে অনেক ঘাম হয়। ঠিক আছে? রুগী একেবারে ঘামে ভিজে যায়, এরকম আমি দেখছি। আমার সবগুলা তথ্য কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দিচ্ছি আমি, যে আমার হাসপাতালে ওয়ার্ডে পেশেন্ট আসলে আমরা কি কি কিভাবে কি মানে ম্যানেজ করে, কি দেখতে পাই, রুগী কি কমপ্লেন করে, এই কমপ্লেনটা করে। তারপর আপনার ফিয়ার অফ ডেথ থাকে, অর্থাৎ মরণ ভয় থাকে, রুগী এরকম কমপ্লেন করে যে আমি মারা যাবো, আমাকে বাঁচান, বাঁচান, এরকম কমপ্লেন করে, এরকম সমস্যা দেখা দেয়। তারপরে আপনার যে আপনি পালস চেক করেন, পালস হচ্ছে ইউজুয়ালি টাকিকার্ডিয়া হয়, অর্থাৎ সে একটা আতঙ্কের মধ্যে থাকে, ইউজুয়ালি হার্ট রেটটা বেড়ে যায়, এটাই স্বাভাবিক। আর বিপির ক্ষেত্রে যদি বলা যায়, বিপি ইউজুয়ালি নর্মাল থাকে, আবার যাদের আগে থেকেই হাইপারটেনশনের সমস্যা থাকে ইউজুয়ালি একটু বেড়ে যায়, হাইপারটেনশন সমস্যা থাকলে একটু বেশি বেড়ে যায়। আর যদি পাশাপাশি হার্ট ফেলিওর হয়, ফেলিওর হলে তো মাশাআল্লাহ অনেকখানি বেড়ে যায়। ঠিক আছে? আরেকটা টার্ম থাকতে পারে যে বিপিটা একেবারে নাই হয়ে যায়। তো এটা হচ্ছে শক। আমরা এই টার্মটার সাথে অনেকে পরিচিত, মেডিকেল পার্সন যারা আছি সবাই পরিচিত আছে শক। কিন্তু এই শকটা হচ্ছে কার্ডিওজেনিক শক, অর্থাৎ হার্টের যে শকটা হয় সেই শক, অর্থাৎ একে বিপি পালস কিচ্ছু পাওয়া যায় না, এক্ষেত্রে পালসটা পাওয়া যায় না ইউজুয়ালি। তো আমরা সেক্ষেত্রে ট্রিটমেন্ট অন্যদিকে আগাই। তারপরে আমরা কি করি, এখানে আমাদের এখানে যেহেতু ওয়ার্ডে ইসিজি করার ব্যবস্থা থাকে, তো আমরা চট করে ইসিজি করে ফেলি। তার আগে আমরা ট্রিটমেন্টটা একটু দিয়ে নিই, লোডিং ডোজ আমরা দিয়ে নিই। এটা বাসায়ও দেওয়া যায়, যদি কেউ জানাশোনা থাকে এরকম, বাসা থেকে দিলে বা যেখানে সমস্যা হচ্ছে সেখানে দিলে, যদি এরকম কেউ দেখে যে এরকম বুক ব্যথা হতেছে, এরকম সাইন সিমটম প্রকাশ করতেছে, তো সাথে সাথে লোডিং ডোজটা খাওয়া দিলে রুগীর জীবনটা অনেকটাই সেভ হয়ে যায়, অনেকটাই সমস্যাটা কমে আনা যায়। ঠিক আছে? তো তারপরে যদি হাসপাতালে আসার পরে আমরা কি করি, সাথে সাথে লোডিং ডোজটা দিয়ে দিই এবং আমরা ইসিজি করি। ইসিজি করলে তো ইউজুয়ালি বোঝা যায় যে কি সমস্যাটা আসলে, কি হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। ঠিক আছে? তখন সেভাবে ট্রিটমেন্টটা আগানো হয়। তো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে একটা জিনিস আমি যেটা বলি সেটা হচ্ছে যে টাইম ইজ লাইফ। ঠিক আছে? আপনি যত দেরি করবেন হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি তত বাড়ে। ইউজুয়ালি আমরা যেটা বলি যে এরকম যদি কারো দেখেন যে সেন্ট্রাল চেস্ট পেইন করতেছে, সেটা গ্যাসের ব্যথার মতো না, এই গ্যাস্ট্রিক পেইনের মতো না। যদি এরকম কেউ আইডেন্টিফাই করতে পারে, তো সাথে সাথে তাকে হসপিটালে ট্রান্সফার করে দেবেন, কেউ বাসায় রাখার চেষ্টা করবেন না। আপনি শুধু প্রাথমিকভাবে তাকে লোডিং ডোজটা দিতে পারেন, আর লাইফ সেভিং যে ড্রাগ গুলা সেগুলো খাওয়াতে পারেন, সেটা খাওয়ালে অনেকটাই উপকার হবে, অনেকটাই উপকার হবে, রোগীর জীবনটা অনেকটা সেভ হবে। এবং লোডিং ডোজ খাওয়ার সাথে সাথে তাকে হসপিটালাইজ করা লাগবে। যত দ্রুত হাসপাতালে পৌঁছাবে তত দ্রুত রোগীর জীবনটা বাঁচার সম্ভাবনা বাঁচবে। ঠিক আছে? তো আমরা এখন এই হার্ট অ্যাটাকের যে ট্রিটমেন্টটা, বাসায় কত রোগ দিতে পারবেন বা চেম্বারে কত দিতে পারবেন এবং হসপিটালে আমরা কি ট্রিটমেন্ট দিই ইউজুয়ালি, সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো। ভিউয়ার্স, এখন আমরা ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্টলি যেটা আমি বললাম যে লোডিং ডোজ, যদি সাইন সিমটম এরকম দেখেন যে হার্ট অ্যাটাকের সাইন সিমটম আছে, তো
বাসায় এই লোডিং ডোজে দিতে পারেন। প্রথমত আগে অ্যাসপিরিন দেওয়া হতো, এখন ক্লোপিডোগ্রেল পাওয়া যায়, সাথে আপনি লোডিং ডোজ দুটাই দিতে পারেন। তো যদি অ্যাসপিরিন পাওয়া যায় পাশাপাশি ক্লোপিডোগ্রেল পাওয়া যায়, তাহলে সেটার লোডিং ডোজ হচ্ছে 300 থেকে 600 এমজি, 600 মিলিগ্রাম, 300 থেকে 600 মিলিগ্রাম। আমরা ইউজুয়ালি 300 মিলিগ্রাম ইউজ করি। যেহেতু 75 এমজি করে ট্যাবলেট পাওয়া যায়, তো চারটা সমান সমান 300 এমজি হয়। তো আমরা অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল আলাদা আলাদা ভাবে 300 এমজি দিতে পারি, বা যদি কম্বিনেশন ড্রাগ আছে যেমন এই দুইটার নোক্লক প্লাস, তারপরে অ্যাঙ্কলক প্লাস, বিভিন্ন প্লাস কম্বিনেশন পাওয়া যায়। কম্বিনেশন, তো কম্বিনেশন ট্যাবলেট দিলে এই চারটায় 75 এমজি করে, মোট 4 ট্যাবলেট, 4 75 300 এমজি। ঠিক আছে, ক্লিয়ার? তখন আমরা মূল ট্রিটমেন্টের দিকে যাব, যেটা আমরা ওয়ার্ডে আসলে যে ট্রিটমেন্টটা দিই। মূলত ট্রিটমেন্টটা কয়েকটা ধাপে দেওয়া হয়, সেই সবগুলো ধাপে আমি বিস্তারিত আলোচনা করে আপনাদের দেখাবো। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। সর্বপ্রথম যে আমরা ট্রিটমেন্টে দেবো সেটা হচ্ছে অক্সিজেন থেরাপি, হাই ফ্লো। ঠিক আছে, মোর দেন 6 লিটার পার মিনিট স্ট্যাট। কারণ আমরা জানি যে আমরা আগের পর্বে যেটা দেখছি যে মূলত হার্ট অ্যাটাকটা ঘটে অক্সিজেনের অভাবে। অর্থাৎ আপনার হার্ট কার্ডিয়াক মাসলে সেলগুলোতে অক্সিজেনের ঘাটতি থাকার কারণেই সেলগুলো আর কি ইনফ্রাকশনে পচে যায়। তো সেটা রোধ করার জন্য প্রথমত অক্সিজেন হাই থেরাপি, অক্সিজেন থেরাপি, হাই ফ্লো, সরি, মোর দেন 6 লিটার স্ট্যাট। অক্সিজেন দেওয়ার পরে আমাদের তারপর ট্রিটমেন্টটা যেদিকে আগাবে সেটা হচ্ছে ধাপে ধাপে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। প্রথম হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট থেরাপি। অ্যান্টিপ্লাটিলেট বলতে আমরা যে লোডিং ডোজ যেটা দিলাম সেটাই, সেটা যদি বাসায় লোডিং ডোজ দিয়ে আসে তো ভালো কথা, না হলে হসপিটালে আসার পরে আমরা সর্বপ্রথম আগে অ্যাসপিরিন প্লাস ক্লোপিডোগ্রেল কম্বিনেশন ড্রাগও দিতে পারি। আলাদা আলাদা যদি থাকে সেক্ষেত্রে আমরা 4টা ট্যাবলেট, মোট 75 এমজি করে পাওয়া যায়, 300 এমজি স্টার্ট দিয়ে দেবো। এবং এর নর্মাল ডোজ হচ্ছে শুধু দুপুরে 75 এমজি, একটা করে ট্যাবলেট খাবার পরে। এটা ফ্রেশ ওয়াটারে আমরা বিস্তারিত পরে আলোচনা করবো। আপাতত লোডিং ডোজ দিলাম অ্যান্টিপ্লাটিলেট থেরাপি। তারপর হচ্ছে 2 নম্বর ধাপে হচ্ছে আমরা দেবো অ্যান্টি লিপিড থেরাপি। অ্যান্টি লিপিড যেমন আমরা হার্ট অ্যাটাকের প্রথম পর্বে দেখছি যে লিপিড যদি রক্তে বেড়ে, অর্থাৎ চর্বি বেড়ে যায়, তাহলেও হার্ট অ্যাটাক ঘটে। তো আমরা লিপিড লোয়ারিং ড্রাগ হিসাবে অ্যাটোভাস্টাটিন ইউজ করতে পারি, বা রোসুভাস্টাটিন ইউজ করতে পারি। অ্যাটোভাস্টাটিন 20 to 40 এমজি স্ট্যাট দিলে আমরা লোডিং ডোজে দিই, অর্থাৎ প্রথম আসার পর দিয়ে দিই। তারপর ডোজ হচ্ছে 20 এমজি, যে শুধু রাতে। তো এই ডোজ কম বেশি করা হয় ওজনের ভিত্তিতে। যদি বেশি ওবিসি পেশেন্ট, অর্থাৎ মোটা সোটা মানুষ হয়, চর্বি গায়ে বেশি থাকে, তো সেক্ষেত্রে আপনি একটু বেশি আকারে দিতে পারেন, বেশি মাত্রায় দিতে পারেন, 20 to 40 এমজি। আর যদি একটু চিকনা চাকনা মানুষ হয় তো 10 এমজি থেকে 20 এমজির মধ্যে রাখাই ভালো। আর রসুভাস্টাটিনের ক্ষেত্রে বেশি চিকন হলে 5 এমজি, এবং একটু স্বাস্থ্যবান হলে 10 এমজি স্ট্যাট। এবং এই নর্মাল যে ডোজটা সেটাও মোটামুটি একই, শুধু রাতে। আর এই বিষয়ে বিস্তারিত পরে আলোচনা করতেছি। 3 নাম্বার যে ধাপে আমরা ওষুধটা দেই সেটা হচ্ছে যে অ্যান্টি ইসকেমিক ড্রাগ। অর্থাৎ জানি যে শুকায় যায়, সব রক্তনালী শুকায় যাওয়ার ফলে তো অপর পাশে শুকায় যাওয়ার ফলে এই ইনফেকশনটা ঘটে। তো সেটা জানি না হয় সেজন্য আমরা কি দিই? প্রথমত আমরা স্প্রে ইউজ করতে পারি। স্প্রে গ্লাইসেরিল ট্রাইনিট্রেট, অর্থাৎ বিভিন্ন নামে পাওয়া যায়, টোসার স্প্রে বা বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়। তো 2 পাপ কি হয়, সাবলিঙ্গুয়ালি স্ট্যাট। এটা আপনার বাসায় ইউজ করা যায়, কিন্তু বাসায় একটা জিনিস খেয়াল রেখে ইউজ করা লাগে, প্রেশার যদি কম থাকে, অর্থাৎ 90-60 বা তার কম থাকে, তাহলে কিন্তু দেওয়া যাবে না। সেক্ষেত্রে স্প্রে, গ্লিসারিন স্প্রে দিলে প্রেশারটা ফল করে। ঠিক আছে, আর কেন ফল করে সেটা বলতেছি। তো এটা ট্যাবলেট আগে আমরা একটা ট্যাবলেট স্টার্ট দিয়ে দিই হাসপাতালে হসপিটালাইজ করার পরপরই, এবং এর নর্মাল ডোজ 2 বেলা, সকালে এবং রাতে। তো নর্মাল এটা কি জন্য প্রেশার ফল করে, সেটা হচ্ছে যে এটা অ্যান্টি ইসকেমিক, মানে হচ্ছে এই ওষুধটা ভেসো ডাইলেট করে, অর্থাৎ ভেসেল ডাইলেট করে, অর্থাৎ আপনাদের ভেইনস আর্টারিস থেকে সেটা ডাইলেট করে ডায়ামিটার বাড়ায় দেয়। সেক্ষেত্রে ব্লাড প্রেশারটাও ফল করে। তো আমরা এটা একটু প্রেশার বিবেচনা করেই স্প্রেটা ইউজ করবো। আর এটাও 90/60 নিচে যদি প্রেশার থাকে ট্যাবলেট ফর্মেও দেওয়া উচিত না, একটু ভেবে দিতে হবে, প্রেশার বাড়া দিতে হবে। তো 4 নাম্বার যে ধাপে আমরা ওষুধটা দিতে পারি দেই সেটা হচ্ছে আপনার একটা অ্যান্টি আলসারেন্ট। এটা আমাদের চয়েস হিসেবে পিপিআই যে কোনো একটা দিতে দিতে হয়, সমস্যা নেই। অ্যান্টি আলসারেন্ট যেগুলা পাওয়া যায় ওটা আমাদের সাপ্লাইজারে বাজন থাকে, বাজন থেকে সব হচ্ছে যেটা দিতে হয়, সমস্যা নেই। 20 to 40 এমজি দিতে পারেন। কারণ আমরা জানি যে একুস্প্রিন, ক্লোপিডোগ্রেল, এগুলো কি এটা অ্যাসিডিটি বাড়ায় দেয়। আরো অনেকগুলো ওষুধ খাই, সেক্ষেত্রে একটা অ্যান্টি আলসারেন্ট দিতেই হবে। ঠিক আছে, একটা অ্যান্টি আলসারেন্ট দিবেন। 5 নাম্বার ধাপে যে ওষুধটা দিই সেটা হচ্ছে একটা সিডেটিভ বা অ্যান্টি অ্যানজাইলাইটিক, যেটাই বলি না কেন। কারণ রুগীটা তো প্রথমে বললাম যে একটা ভয় থাকে, ফিয়ার অফ ডেথ থাকে, যে আমি মারা পালপিটেশন করে। সেক্ষেত্রে আমরা একটা সিডেটিভ বা অ্যান্টি অ্যানজাইটিক যাই দিই, সেটা আমার চয়েস হচ্ছে ক্লোনাজিপাম ইউজ করি। আমরা ইউজুয়ালি ওয়ার্ডে ক্লোনাজিপাম ইউজ করি। তো ইয়া দেওয়া যায়, আপনার ডায়াজিপামও দেওয়া যায়। তো ক্লোনাজিপাম সেফ, বর্তমানে এটাই আমরা বেশি ইউজ করি। তো একটা ট্যাবলেট স্টার্ট দেওয়া, পরবর্তীতে আপনার নর্মাল ডোজে শুধু রাতে চালাতে পারে। 6 নাম্বার ধাপে আমরা যে ওষুধটা ইউজ করি সেটা হচ্ছে থ্রম্বোলাইটিক।
অর্থাৎ যেখানে ক্লট হচ্ছে, ক্লট হয় আর কি, একটা জমাট বাঁধা অবস্থা তৈরি করছে, ব্লকেজ তৈরি করছে, সেটা ভাঙার জন্য আমরা থ্রম্বোলাইটিক দিব, অ্যান্টিথ্রম্বাস। সেই ওষুধটা মূলত হচ্ছে প্রধান যেটা বইয়ে লেখা আছে এবং মেডিকেল কলেজগুলোতে, বড় বড় হসপিটালে যেটা ইউজ করে প্রথমত স্টেপ্টোকাইনেস বা স্টেপটেস এসটিকে 15 লাখ ইউনিট, ইন্টারন্যাশনাল ইউনিট, সিঙ্গেল ডোজে। এটা একটু মানে কস্টলি, দাম প্রায় 4,000 প্লাস। ঠিক আছে, এটা নিয়ম হচ্ছে 1 ভায়াল 5 ml নর্মাল স্যালাইনের সাথে ডাইলুট করে আবার মিক্স করতে হবে 95 ml নর্মাল স্যালাইনের সাথে। দেন হচ্ছে আইভি রুটে আমরা 25 ড্রপ পার মিনিটে সিঙ্গেল ডোজ দিই। কিন্তু এটা ইউজ করলে কিছু সাইড ইফেক্ট হয়, সেজন্য আমরা আগে কর্সন দিই, ট্রাম্পুল আর 20টার আগে কর্সন দিই, তারপরে এই ওষুধটা চালাই। বাট এই ওষুধটা একটু কস্টলি হয়, অর্থাৎ 4,000 টাকার উপরে, এবং সব জায়গায় সবাই অ্যাফোর্ড করতে পারে না। সেজন্য আমরা কি করি, আমাদের বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতালে ওয়ার্ডগুলোতে এনক্সাপারিন সোডিয়াম, এরা 60 ইউনিটে সাপ্লাই আছে, সাপ্লাই থেকে এটার পরিবর্তে আমরা এটা ইউজ করি। এটা হচ্ছে বিডি ডোজে। এটার ডোজ হচ্ছে 1 কেজি, 1 কেজিতে 1 ইউনিট ইন্টারন্যাশনাল ইউনিট। যদি 40 কেজির মধ্যে থাকে বা নিচে থেকে, আমরা 40 ইউনিটের একটা পাওয়া যায়। পিফিল সিরিঞ্জ পাওয়া যায়, 1 PFS সাবকিউটিনিয়াস রুটে দেওয়া হয়। 11টা আম্বিরিক আছে, তো পেটের নাভির চারপাশে। স্টার ডোজে দেওয়ার পরে আমরা বিডি ডোজে এটা রাখি, এরকম পক্ষে 6 থেকে 8টা আমরা এই ডোজ দিই। 3 থেকে 4 দিন ভর্তি রাখলে 6 থেকে 8টা দেওয়া, কমপক্ষে 6টা দেওয়া লাগে। আমাদের স্টেপ্টোকাইনেস ইউজ করার 2টা শর্ত আছে, যেটা বইয়ে আমি পড়ছি, এবং আমরা এখানে মেনটেন করে হচ্ছে যে কারো যদি এরকম হার্টের ব্যথা ব্যথা ওঠে, হার্ট অ্যাটাকে, তো সেটা যদি 6 ঘন্টার মধ্যে সে হসপিটালে আসতে পারে, অর্থাৎ ব্যথা ওঠার থেকে 6 ঘন্টার মধ্যে যদি আসতে পারে, সেক্ষেত্রে স্টেপ্টোকাইনেস ইউজ করা যায়। আর যদি 6 ঘন্টা পার হয়ে যায়, তখন স্টেপ্টোকাইনেস ইউজ করে লাভ নেই। তবে এই ওষুধটা যদি একবার ইউজ করা হয়, তো আমি যেটা দেখছি আমাদের বিগত থেকে বেশ কয়েকবার আমি ইউজ করছি, সেটা করলে রুগী একেবারে, ইসিজি যদি খারাপও থাকে, ইসিজিটা একেবারে নর্মাল, রুগী একেবারে সুস্থ হয়ে যায়, আমার নিজের দেখা। আর যদি না দিতে পারে তাহলে তো দেওয়া যায় না, কিন্তু যদি যে কয়েকটা দিচ্ছি সে কয়েকটা একেবারে ইসিজি পরে মতো একেবারে নর্মালে চলে আসে। ঠিক আছে, স্টেপ্টোকাইনেস ইউজ করে প্রথম চয়েস। ঠিক আছে, তারপর যদি সম্ভব না হয়, শর্তে না মেলে বা রুগী যদি চিনতে না পারে, সেক্ষেত্রে আপনারা ইনোক্সাপারিন সোডিয়াম আমরা ওটা ইউজ করি। ঠিক আছে, এটা ডোজও বললাম যে 40 এবং 60 আইইউতে পাওয়া যায়। এটা ওজন ভেদে আমরা ইউজ করতে পারি। 7 নাম্বার ধাপে ইউজ করবো, সেটা হচ্ছে যে এটা প্রথমে এটাই আমরা কথা বলা উচিত ছিল, কিন্তু শেষে বললাম, তাদের বিস্তারিত আলোচনা করবো। সেটা হচ্ছে আপনার অ্যানালজেসিস। কারণ যদি আসছে কিন্তু ব্যথা নিয়ে, ঠিক আছে, সিভিয়ার তীব্র ব্যথা, ব্যথা আগে কমানো লাগবে, ব্যথা কমালে রুগী মোটামুটি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ব্যথার ওষুধটা আগে বলা ছিল, যে বিস্তারিত বলার জন্য শেষে নিয়ে আসলাম। তো এখন দেখেন আমরা ব্যথার ওষুধ হিসাবে যে ওষুধগুলো ইউজ করি, সেটা হচ্ছে ওয়ার্ডে আমরা প্যাথেরিন দিই, 100 mg 2 ml থাকে। তো এটা 70 কেজির মধ্যে যদি হয়, তাহলে 4 ভাগে 3 ভাগ আইভি রুটে স্টেরয়েড ইউজ করা হয়। কারণ এটা ওয়ান আপনার যে 2 ml, তো 1 mg পার কেজি ডোজে দেওয়া হয়। তো এর যদি 70 কেজি নিই, তো 4 ভাগে 3 ভাগ হয়। সেই হিসাবে 70 কেজিতে রুগীতে আমরা 4 ভাগে 3 ভাগ ডাইলুট করে আইভি রুটে দেওয়া হয়। আর যদি একটু মোটা সোটা হয়, তো 1 আমপুল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি এটা পাওয়া না যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা নেলবান, আমাদের হসপিটালে সাপ্লাই থাকে, সেটা দিই, নেলবান 2 বা নেলভোফিন হাইড্রোক্লোরাইড। এটা 1 আমপুল আইভি স্ট্যাট। ঠিক আছে, তারপরে 12 ঘন্টার মধ্যে আমরা রিপিট করি না, যদি ব্যথা না কমে সেক্ষেত্রে 12 ঘন্টা পরে আবার রিপিট করা যায়। ঠিক আছে, আর এর সাথে একটা জিনিস দিতে হবে, সেটা কারণ অ্যান্টিমিটিক। কারণ নেলবান বা প্যাথেরিন যাই ইউজ করে না কেন, এটা মাথা ঘুরানি, বমি এগুলো থাকে, সেগুলো রোধ করার জন্য আমরা অ্যান্টিমিটিক হিসেবে ভার্গন ইউজ করি, ভার্গন 1 আমপুল আইভি স্ট্যাট। আর একটা জিনিস মাথায় রাখবে, যেমন কারণ এই হার্টের যত ওষুধ আছে কার্ডিওলজি ওয়ার্ডে আমরা ইউজ করি, সব ওষুধ কিন্তু আইভি রুটে, কোনো ওষুধই আইএমএ দেওয়া হয় না। এর একটা বড় কারণ হচ্ছে যে রোগী ইগোস্প্রিন পায়, বিভিন্ন অ্যান্টিথ্রম্বাস ড্রাগ পায়। এই ড্রাগগুলো পাইলে রোগীকে যদি আমরা আইএম রুটে কোনো ওষুধ দিই, সেক্ষেত্রে স্কিনে হেমাটোমা করতে পারে, হেমাটোমা হতে পারে, সেখানে আবার ইনফেকশন হতে পারে। সেজন্য আমরা আইএম রুটে, সিসিউ বা কার্ডিওলজি ওয়ার্ডে কোনো ওষুধ ইউজ করি না, সব ওষুধই আইভি রুটে। অ্যানালিসিস হিসাবে যেটা ইউজ করা হতো আগে, সেটা হচ্ছে মরফিন হচ্ছে ফার্স্ট চয়েস। মরফিন সেভাবে অ্যাভেলেবল পাওয়া যায় না এখন, আর দিতে গেলে অনেক কিছু মেনটেন করে দেওয়া লাগে। তো সেক্ষেত্রে আমাদের হাতের কাছেই প্যাথেরিন বা নেলভান, নেলভোফিন যদি পাওয়া যায়, বিশেষ করে নেলভানটা অ্যাভেলেবল সব জায়গায় ওষুধের দোকানগুলো, কিন্তু প্যাথেরিন পাওয়া যায় না, কারণ প্যাথেরিন নেশাজাতীয় ওষুধ হিসেবে অনেক নেশাখোররা ইউজ করে, সেক্ষেত্রে সবার কাছে বিক্রি হয় না। তো সেক্ষেত্রে আমরা নেলভানই খুব ভালো ইউজ করি। এই হলো বিস্তারিত আলোচনা ওষুধগুলা। ঠিক আছে, আর এখন আমি যেটা দেখো, সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার। আমরা
ট্রেড নেমে যে ফেসিওটা সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে একটা রোগীর হার্ট কার্ডিয়াক রোগীর যদি হার্ট অ্যাটাক হয় বেসিক একটা ট্রিটমেন্ট ফেসিওটা, ঠিক আছে। আর এই প্রেশারের পর যতগুলো ওষুধের নাম বলবো, তারপরে যদি কোনো সমস্যা যেমন ডায়াবেটিস থাকে সেখানে ডায়াবেটিসের ওষুধ অ্যাড হবে, যদি হাইপার টেনশন থাকে হাইপার টেনশন ওষুধ অ্যাড হবে, যদি হার্ট ফেলিওর থাকে সেক্ষেত্রে হার্ট ফেলিওর ওষুধ অ্যাড হবে। অর্থাৎ বেসিক হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট হচ্ছে এটা। আমরা বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশে এটা ইউজ করে। তো তার সাথে যদি আরো কোনো সমস্যা থাকে যেমন হার্টের ভালভের সমস্যা বা প্রেশার ডায়াবেটিস আদার্স যেগুলো সমস্যা থাকে সেগুলো অ্যাড হলে সাথে সাথে সেগুলোর অনুযায়ী ওষুধ অ্যাড হবে, কিছু কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আমি যে এতক্ষণ বিস্তারিত আলোচনা করলাম সেগুলো একসাথে আপনারা দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যান্টি ইসকেমিক ড্রাগ যে বললাম জিটিএন, নাইট্রোগ্লিসারিন ট্রাইনাইট্রেট, ট্যাবলেটে যে 2 বেলা ডোজে আমরা রাখি প্রেশারে। 2 নম্বরে যেটা দেশের হচ্ছে অ্যাসপিরিন ক্লোপিডোগ্রাল কম্বিনেশনটা। আর যদি শ্বাসকষ্ট থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ইকোস্পিরিন ইউজ বাদ দেওয়া হয়, ক্লোপিড চালানো হয়। তো নর্মাল ডোজ হচ্ছে দুপুরে, ঠিক আছে, খাবার পরে। তারপর হচ্ছে অ্যাট্রোভাস্টাটিন বা রোসুভাস্টাটিন একটা দিলাম, অ্যাটোভা 20 mg শুধু রাতে। তারপর একটা অ্যান্টি আলসারেন্ট আপনার ইসোরাল রাখছি আমি, ইসোরাল 2 বেলা খাওয়ার আগে। আবার একটা ঘুমের ওষুধ যেটা বলবো অ্যান্টি অ্যানজিওলাইটিক বা সিডিটিভ 1.5। নাইট্রিন স্প্রেটা একটু ভেবে চিন্তে দেওয়া উচিত। আমি যেটা বললাম প্রেশার টেশার দেখে যদি ব্যথা না কমে সেক্ষেত্রে সিঙ্গেল ডোজ হিসেবে 2 চাপ সাবলিঙ্গুয়াল দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে আমরা এই যে অ্যান্টিথ্রম্বাস থ্রম্বোলাইটিক যেটা দিলাম প্রোটিন এক্স 60 IU 1 PFS সাবকিউটিনিয়াস অ্যারাউন্ড সিস্টাইন বিডি 2 বেলা। তারপর হচ্ছে অ্যানালজেসিক নেলবান আর সাথে অ্যান্টিমিটিক ভার্গন হিসেবে ইউজ করলাম। তো সাথে সাথে যদি শ্বাসকষ্ট থাকে একটু তো আমরা নেবুলাইজ করতে পারি একবার, সমস্যা নেই, নেবুলাইজ করে নেবুলাইজ দিলাম, ঠিক আছে। আর মোটামুটি এখানে যে চিপ কমপ্লেন গুলো থেকে অর্ডার থাকে চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ, চেস্ট টাইটনেস, ভমিটিং থাকতে পারে। প্রেশার এটা নর্মালি আছে ইউজুয়ালি 120/80, 100 বিট পার মিনিট, অর্থাৎ পালস একটু বেশি। আর নর্মাল যে আমি ইনভেস্টিগেশন গুলো করে সেগুলো এখানে লেখা আছে, যেগুলো আগে বিস্তারিত আলোচনা করি। ভিউয়ার্স, আজকে পর্যন্তই। আর এই ছিল আজকের আমাদের বেসিক যে ট্রিটমেন্টটা সেটা বিস্তারিত আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো ভুলভ্রান্তি থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন, এসএমএস মেসেজ করে জানাবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো ভুলভ্রান্তিগুলো ঠিক করার। আর কোনো ভুল পরামর্শ থাকলেও আমাকে জানাবেন। আর সামনে ইনশাআল্লাহ অল্প 2-1 দিনের মধ্যেই বেসিক ইসিজি নিয়ে আমি ভিডিও স্টেপ বাই স্টেপ ভিডিও করবো, ছোটো ছোটো ভিডিও করবো। এগুলো একটু বড় ভিডিও হয়ে গেছে কারণ বিস্তারিত আলোচনা আরও অনেক সময় লাগে, বাট আমি চেষ্টা করছি অনেক শর্টকাটে আলোচনা করার, তারপরে অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো সামনে আশা করবো ইসিজির ভিডিওগুলো একটু ছোটো ছোটো করা, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ইনশাআল্লাহ ছোটো ছোটোই হবে, বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেলে ইসিজি আমি যতটুকু আমি জানি ততটুকু আপনাদের শেখানোর চেষ্টা করি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।